দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআইসিএল স্টিল গণতন্ত্রের সবাইকে সবার সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক রাজনীতিতে আসলে একরকম চাপা উত্তেজনা ছিল, বিশেষ করে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর থেকে, এবং তারপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরে এখন অনেকে আবার আস্থার সুরে কথা বলছেন। আমরা এই বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, পরিচয় করে দিতে। তাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন হারুন রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। মাহমুদুর রহমান মান্না, আমি একটু শুরুতে আপনার কাছে আসতে চাই। আপনি লাস্ট যে টক শোতে কথা হয়েছিল আপনার সাথে, আমরা নির্বাচন নিয়ে আলাপ করছিলাম, আমরা নির্বাচনের সময়সীমা, নির্বাচনে একরকম অনিশ্চয়তার কথা আপনি বলছিলেন যে কবে নির্বাচন হবে, সেই টাইম ফ্রেম নিয়ে একরকম অনিশ্চয়তা ছিল। এই যে লাস্ট আপনারা গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে, সেই অনিশ্চয়তা বা সময়সীমা নিয়ে কি সংশয় কেটেছে? সংশয় ধরে আমরা 11 জন গেছি তো, জি জি, 11 জন নাকি 9 জন আলাদা আলাদা করে বলবেন, যেহেতু জোটগতভাবে যায়নি। তো আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে এই ব্যাপারে উনি খুব স্ট্রেট আনসার করেননি। মানে এমফাসিস করার জন্য বলেছেন, আমি লিখিত দিতে পারি, জুনের পরে যাবো না কোনোভাবেই, ওকে, মানে জুনের মধ্যে ইলেকশন হবে। কিন্তু সবাই তো চাইছে যে একটা ডেড লাইন বলেন। যে অস্থিরতাটা তৈরি হয়েছে, যে অস্থিরতাটা তারা নিজেরাই তৈরি করেছেন এবং যে অস্থিরতার কথা তারা নিজেরাই সবাইকে জানিয়েছেন, সেটাই যদি বন্ধ করতে হয় তাহলে এটার একটা উপায় হলো যে বলা যে না, আমরা একটা স্থিতি আনছি এবং স্থিতি আনবার জন্য ইলেকশনের ডেট বা রোড ম্যাপটা ঘোষণা করছি। এটার অন্য কোনো বিকল্প থাকলে সেটা বলেন, না হলে এই পথে যেতে হবে। উনি এইটা ওইভাবে অ্যাভয়েডই করেছেন আমি বলবো। এবং আমি তো সবসময় বলি যে উনি খুব সুইট টকার, তো উনি ওইরকম করে বোঝাবার চেষ্টা করেছেন যে না, উনি ভোটটা করতে চান, ওনার অনেক ড্রিম ছিল ভালো একটা ভোট করবেন, সেই ভালো ভোটটা করতে পারবেন না, এই হতাশা থেকে তিনি এরকম বলেছেন। কিন্তু উনি চান যে একটা ভালো ভোট হোক, আপনারা সবাই মিলে করবেন সেটা। এবং আমি বলছি যে আমি ভোট পেছানোর চেষ্টা করবো না। আপনাদের যদি কোনো সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্য আমি বলছি যে যে কোনো অবস্থায় হোক না কেন, ভোট জুনের পরে যাবে না। এটা কি দলগুলো বিশ্বাস করছে, মানে এই টাইম ফ্রেম? এটাকেও তো অন্তর্বর্তী সরকার একরকম মানে টাইম ফ্রেম বলছে, একরকম রোড ম্যাপই বলছে নির্বাচনের। এটা কি রোড ম্যাপ বলা যায়? না, এটা রোড ম্যাপ বলা যায় না। আপনি এটাকে বড় জোর একটা ডাইরেক্টিভ বলতে পারেন। ম্যাপটা হচ্ছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ডাইরেক্টিভ মানে হচ্ছে আপনি একটা পথ নির্দেশিকার মতো দিলেন। এটা মাঝে মাঝে বদলেও যেতে পারে, কোনো কোনো জায়গায় নাও মিলতে পারে। তো পথ নির্দেশিকার কথা কিন্তু প্রথম আগে থেকেই একেবারে যখন প্রথম বিএনপিটা চেয়েছিল, ওনারাও বলছিলেন, তখন বিএনপি বলেছিল যে তারা এইটা চান না, তারা একটা পথ নকশা চান, রোড ম্যাপ চান। এইটা কোনো সময় দেওয়া হয়নি। হয়েছে কি, আমি আপনাকে বলি, ধরেন উনি একটা সময় বললেন, উনি কি প্রথম থেকেই বললেন, আমি যখন বললাম যে স্যার আমাদের আসলে জানা দরকার ভোটটা কখন দেবেন আপনি, এখানে আমি তো বলেছি যদি অল্প সংস্কার চান তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার চান তাহলে জুন। এখন আমি আমার কথা বলছি, জি জি, অল্প আর বেশি সংস্কারে কী ব্যাপার এখানে? আপনি দাঁড়িয়ে পড়ে মাপবেন দিক যে এটা অল্প এটা বেশি, এরকম তো না। আপনার এজেন্ডা থেকে আপনি কী চান, সংস্কারটা কী চান সেটা বলবেন। আমি এরকম বুঝি যে একদম মিনিমাম সংস্কারটা হলেও করতে হবে, যাতে ইলেকশনটা ফেয়ার হয়, সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়, সবাই হ্যাপি হয়, এবং সেই ইলেকশন থেকে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করতে পারি। জি জি। তো সেটার জন্য আমি মনে করি যে পুলিশ যতদূর সম্ভব কারেকশন করা দরকার। পুলিশের মধ্যে এখনও সমস্যা আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, আরও অন্যান্য আনুষঙ্গিক টুকটাক কিছু আছে, বাট
মূলত ভোটা দেখে 3টা জিনিসের উপরে জোর দেওয়া উচিত। তো উনি এই দিকে গেলেন না, বা উনি ছোট বলতে কি বোঝান তাও বলেন নেই, বড় বলতে কি বোঝান তাও বলেন নেই। উনি শুধু বলছেন যে ছোট বড় দেখো করে দেখা যাক, এবং মানে ছোট দিলে আমি এটাতে করবো, বড় দিলে। আবার পরে বললেন, ও আমি একসময় মনে হচ্ছে স্যার কিছু যদি মনে না করেন আমি আপনাকে বলি, 9 মাস পরে আপনি নিজে কি বলতে পারবেন কি সংস্কার করেছেন। যেমন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি একজন নিয়োগ করা হয়েছে, সবাই বলে লোকটা খুবই যোগ্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাকে তো সংস্কার বলা যাবে না। নাই প্রধান বিচারপতি একজনকে দিয়েছেন ভালো একটা লোককে, কিন্তু সেইকে অনুযায়ী পুলিশে তো ভালো লোক দিতে পারেন নাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাজাতেই পারেন নাই। যদি এমনও হতো যে আপনি প্রশাসনের একটা গুণগত পরিবর্তন করতে পেরেছেন তাও বলা যেত। বাকি সময় যে করতে পারবেন সেরকম ভরসা পান? তুমি বললে যে এই তো হয়েছে, তারপরেও আপনার যিনি ডেপ্রি তিনি বলেছেন যে আপনাদের মধ্যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্যই দেখা যাচ্ছে, এবং তার মধ্যে অনেকগুলো আছে মৌলিক। এবং গতকাল উনি বলেছে যে আমি আজকের পেপারে পড়েছি, উনি বলেছেন যে এগুলো আপনাদেরকেই সলভ করতে হবে, তাড়াতাড়ি আপনারা বসেন। তো আমি আপনাকে বলি স্যার, বাংলাদেশ পৃথিবী হচ্ছে মূল ব্যক্তির সাথে কথা বলতে চাই। একটা বিশেষ সমস্যা হয়েছে, সেক্রেটারির সাথে কথা বললে খুশি হয় না, প্রেসিডেন্টের সাথে কথা বলবে পার্টির। তো আপনি হচ্ছেন চিফ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি তো কারোর সাথে কথা বলছেন না। আমি মনে করি আপনি কথা বলা উচিত, এবং কি কি সমস্যা হচ্ছে, কি কি ডিফারেন্স হচ্ছে সেটা বলেন। এইটা প্রফেসর আলী রিয়াজকেই দিয়ে যদি আপনি মনে করেন যে ঐক্যবদ্ধ নিয়ে আসতে পারবেন, সেটা আনতে পারবেন না, অতএব এইটাও ফেল করবে শেষ পর্যন্ত, আপনি এটাও করতে পারবেন না। তো ওই এইরকম সময় আমার যেটা হচ্ছে রাগের না, আচ্ছা দেখা যাকটা, খুব স্মাইলিং এটাকে এমব্রেস করেন, দেখা যাকটা কি দেখবেন আমি জানি না। জি, অনেক ধন্যবাদ। হারুন রশিদ, অন্তর্বর্তী সরকার তো ধরেন একরকম বলেছে যে জুনের বাইরে আসলে যাবে না, একদম কাট অফ ডেটে বলেছে 30 জুনের একদিনও যাবে না, এবং ওখানে প্রশ্ন ছিল, অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টাকে অনেকে 5 বছরও চান, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এরকম আছে, সেখানেও বলেছেন যে সিচুয়েশন যাই হোক না কেন একদিনও উনি 30 জুনের পরে থাকবেন না। বিএনপি আসলে আশ্বস্ত কি, নাকি ডিসেম্বরের মধ্যেই হতে হবে ইলেকশন? না, ধন্যবাদ আজকে নিউজ 24-এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের সহ-আলোচক মান্না ভাই সহ নিউজ 24-এর দেশ বিদেশের সকল দর্শকের শুভেচ্ছা। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনি এখানে আজকে আলোচনার সূত্রপাত করেছেন, নির্বাচন বাংলাদেশে তো গত 50 বছর যাবত হয়ে আসছে। নির্বাচনের বাংলাদেশে একটা মৌসুম আছে, সময় আছে। এখন বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের স্টেক হোল্ডার বড়, তারা কিন্তু বিগত দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে আমরা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ চাই। সরকারের জায়গা থেকে জুন টার্গেট দিয়ে রাখছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে কতগুলো বিষয় খুব আমলে নেওয়ার প্রয়োজন আছে। 17ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত হচ্ছে রমজান মাস। জি, তাহলে আপনি ফেব্রুয়ারি মার্চ মাসে নির্বাচন করতে পারছেন না, নাম্বার 1। এপ্রিল মে জুন এগুলো হচ্ছে খুব রুড়ো ওয়েদার, বর্ষা বৃষ্টি রোদ তাপপ্রবাহ, এই সময়গুলো তো সাধারণত বাংলাদেশে খুব বেশি নির্বাচন হয়নি। তাহলে আপনার নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সর্বোচ্চ। তাহলে আপনার এখানে নির্বাচনটা তো একটা ভালো পরিবেশে, অনুকূল পরিবেশে, মানে গত প্রায় 2 যুগ বাংলাদেশে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি, প্রার্থীরা ভোটার প্রচার করতে পারেনি। এটা উৎসবমুখর পরিবেশে, একটা সুন্দর পরিবেশে যদি আপনি ভোট করতে চান, তাহলে আপনাকে এই টাইমের মধ্যে নির্বাচন করতে হবে। আর যদি আপনি জুনের মধ্যেই নির্বাচন করতে চান, তাহলে আপনি সুনির্দিষ্ট এটার রূপরেখা দিচ্ছেন না কেন? এটা তো আপনার সমস্যাটা কোথায়? বিএনপি বড় রাজনৈতিক দল, বিএনপি বলছে, জামাত ইসলামও বলছে যে না, ফেব্রুয়ারির পরে আর নির্বাচন যাওয়ার সুযোগ নাই। তাহলে আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা, নির্দিষ্ট সময় নির্ধারণ করে একটা ঘোষণা দিতে অসুবিধাটা কি? আপনার কি মনে হয় কেন দিচ্ছে না সরকার?
আমি তো মনে করি যে সরকার তার এই 9 মাসের যে কর্মকাণ্ড, আপনি এই 9 মাসের কর্মকাণ্ডের মধ্যে সরকার কিন্তু সত্যিকার অর্থে একটা বিতর্কের জন্ম দিয়ে ফেলেছে এবং সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সরকার নিজে একটা দল গঠন করেছে এবং সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে আপনার যেখানে সরকারের নিরপেক্ষতা থাকার কথা, সেখানে ইতিপূর্বে কিন্তু দেখেন কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে কোনো উপদেষ্টাদের পদত্যাগ বা সরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা কথা বলিনি। কিন্তু যখন আমরা লক্ষ্য করছি যে সরকার আপনার রাজনৈতিক দলকে আপনার লালন পালন করছে বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বা তাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করাচ্ছে, তার আগে যদি আপনি ক্যাবিনেটের মধ্যে রাখেন, তাহলে স্বাভাবিক কারণে প্রশ্ন আসবে যে বাংলাদেশে এই ধরনের অতীত ঘটনা তো আছেই, যে কারণে ইতিমধ্যেই কিন্তু আপনার অপসারণের দাবিও এসছে যে আপনার উপদেষ্টা পরিষদকে আপনার নতুন করে করার কথা বলা আসছে। কিন্তু সেই দুইজন ছাত্র উপদেষ্টা দুইজন কিন্তু গণঅভ্যুত্থানের শক্তির আপনি প্রতিনিধি বলা হয়। আপনি শুনেন, এখানে ইউনূস সাহেব আমি বলবো যে আমি কিন্তু প্রথম থেকে এটার ব্যাপারে আমার চরম আপত্তি ছিল যে 3 জন ছাত্র প্রতিনিধি হিসাবে উনি কিভাবে চয়েস করলেন। সারা বাংলাদেশের উপজেলা থেকে জেলা পর্যায় থেকে সারা বাংলাদেশের সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু আপনার এই অভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে, রক্ত দিয়েছে। তাহলে আপনি এখানে তো কোনো ডাকসু ছিল না, রাকসু ছিল না, চাকসু ছিল না, কোনো ছাত্রদের নির্বাচিত কোনো বডি ছিল না। স্বীকৃত সংগঠন বলতে আপনার ছাত্রদল, ছাত্র শিবির এরকম কয়েকটা সংগঠনের ছিল, কিন্তু সেখান থেকে তো আপনি প্রতিনিধি নেননি। তাহলে আপনি যে প্রতিনিধি সিলেক্ট করলেন, এটা কিসের ভিত্তিতে করলেন? এরা তো ফ্রন্ট লাইনে ছিল, আরো 100 জন ছিল, আরো 500 জন ছিল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরকম সংখ্যা আরো 100 এই দুইজন কিন্তু আমরা অভ্যুত্থানের আগে আরো 100 জন ছিল। সেগুলো ধরেন তাদের মেয়েদের মধ্যে ছিল, মেয়েদের মধ্যেও ছিল, মেয়েরা কি ছিল না আপনার? জি। তাহলে আপনি এদেরকে সিলেক্ট করলেন কিভাবে? আপনি আপনার এই মানে ভূমিকা আমি বলবো যে এটার মধ্য দিয়ে কিন্তু আপনি একটা বিতর্ক তৈরি করেছেন। সে কারণে আমরা কি শুরু থেকে নাকি দল গঠন হওয়ার পর? দল গঠন হওয়ার পর থেকে তো এটা আরো বেশি বিকশিত হয়েছে, কিন্তু শুরু থেকে আমি বলবো, এবং এটা প্রয়োজন ছিল না। আপনার রাষ্ট্রের এই একটা ক্রান্তিকালীন সময়ে একটা মানে প্রশ্নবিদ্ধ কোনো উপদেষ্টা কে আপনার নিয়োগ দেওয়া ঠিক হয়নি। একটা প্রশ্ন এখন করি, সেটি হচ্ছে ধরেন আপনারা তো 2 উপদেষ্টা একই সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, লিখিতভাবে জানানো হয়েছে। ধরেন এটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে? আমি সেটা প্রশ্নে যাব না। আমরা পদত্যাগ দাবি করছি এই কারণেই যে আমরা চাই যে উপদেষ্টা পরিষদ বিতর্ক মুক্তভাবে তারা কাজ করুক। উপদেষ্টা পরিষদের জায়গা থেকে এমন কোনো বক্তব্য আসুক যা জনগণের মধ্যে বা রাজনৈতিক দলসমূহের মধ্যে একটা বিতর্ক বা বিভ্রান্তি সৃষ্টি হয়, এটা কাঙ্ক্ষিত হবে না। এনসিপি তো সরকারের প্রতিনিধি হিসাবে আজকে আপনি যে কথাটা আলোচনার পর্যায়ে এসেছেন, আজকে প্রফেসর ইউনূস কি তার মুখ দিয়ে কখনো পদত্যাগের কথা বলেছে? এটা কে প্রকাশ করেছে? কে বলেছে? নাহিদ ইসলামের কাছ থেকে। নাহিদ ইসলাম কেন বলবে? নাহিদ ইসলাম কে? হু ইজ নাহিদ ইসলাম? নাহিদ ইসলামটা কে? উপদেষ্টা পরিষদে কি উনি আলোচনায় বলেছে যে আমি পদত্যাগ করতে চাই এই পরিস্থিতির কারণে? উনি এই সিচুয়েশন যে আজকে, আর আমি একটা হাদিস থেকে বলছি আপনাকে, আল্লাহ রসুল বলছেন যে তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আপতিত হয় এটা তোমাদেরই কৃতকর্মের ফল। আজকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এইটি বর্তমান উপদেষ্টা পরিষদের, বর্তমান এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কৃতকর্মের ফলাফল। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সারা দেশে, যে অরাজকতা তৈরি হচ্ছে, যে বিক্ষোভ তৈরি হচ্ছে, এ তাদেরই কৃতকর্মের ফল। তো এই কারণে আমি বলবো আপনাকে যে আজকে প্রফেসর ইউনূস, আমরা বারবার বলে আসছি ওনার পদত্যাগও চাইনি, আমরা এখনও সমর্থন দিয়ে আসছি। আমরা বলছি যে আমরা নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছি, আপনি একটা ক্রান্তিকালীন সময় দায়িত্ব নিয়েছেন, একটা দেশটাকে একটা গণতান্ত্রিক ট্র্যাকের মধ্যে নিয়ে যান। কিন্তু যদি উদ্দেশ্য ভিন্ন দেখি আমরা যদি মনে করি যে না, এখানে আপনি দেখবেন যে এনসিপিকে দিয়ে বিএনপিকে আপনার সমালোচিত করা হচ্ছে, এনসিপিকে দিয়ে অন্য আরেকটা সমালোচিত করা হচ্ছে। এনসিপি কারা? এনসিপি যখন ইচ্ছা, আজকে গতকালকে আপনার গত পরশুদিন রাজনৈতিক দলগুলো আপনার ওনার সাথে বৈঠকে বসলো, বিএনপি গেছে, জামাত ইসলাম গেছে। তারপর আপনি এনসিপিকে কোন, তাদের নিবন্ধন নাই, তাদের পলিটিক্যাল আইডিওলজি কি, তাদের সাংগঠনিক কাঠামো কি, তো তারা কেন আপনার সেখানে আপনার সেই দিনই কি আলোচনা অংশগ্রহণ করবে? এগুলো কিন্তু বিতর্কের জন্ম দিচ্ছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের মানুষ এত অসচেতন? বাংলাদেশের মানুষ রাজনৈতিক এবং গণতান্ত্রিকভাবে অত্যন্ত সচেতন এবং দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধ করছে, জীবন দিয়ে আসছে। আমি যে কারণে বলবো যে
আজকে এই যে আপনার এই গত এক সপ্তাহের মধ্যে যেটি বলছিলেন আপনি, এই জায়গাটি একটু জিজ্ঞেস করে, এই যে ধরেন আপনারা বলছেন বা বিভিন্ন পক্ষ থেকে নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সরকার রিয়েলাইজ করছে, মানে কোনো রকম রিয়েলাইজেশন দেখেন? সরকারের রিয়েলাইজেশন আছে বলে আমার মনে হয় না। কারণ আপনি দেখেন যে এই গত কয়েকদিন এক সপ্তাহ বাবদ আপনি ইশরাকের আপনার একটা বিষয় নিয়ে রায় এসেছে, সেটাকে কেন্দ্র করে গত 7 দিন করে ঢাকা শহর অচল থাকলো। সেনাবাহিনীর জায়গা থেকে একটা বক্তব্য এসছে, আসতেই পারে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে যদি সেনাবাহিনী এসে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বা রক্ষক, সুতরাং তাদের জায়গা থেকে কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব যদি কোনো বিষয় চ্যালেঞ্জের মুখে আসে, তাহলে তাদের জায়গা থেকে বলার রাইটস আছে তাদের, আমি মনে করি তারা বলবেই। ইভেন গণতন্ত্রের স্বার্থেও বাংলাদেশের পট পরিবর্তন, 71 মুক্তিযুদ্ধই বলেন বা বাংলাদেশের যতগুলো পট পরিবর্তন, তার সাথে সেনাবাহিনীর ভূমিকা নাই। এই জুলাই আগস্টের যে আপনার যে ঘটনা, সেটার সাথে কি আপনার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নাই বলে করেন? এখন পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। তো আজকে আপনি সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক তৈরি করছেন, কেন হয়, কেন করছেন? বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আপনি কেন বিতর্ক তৈরি করছেন? কারা করছে এই বিতর্কটা? তাহলে এই বিষয়গুলো তো আপনাকে ক্লিয়ার করতে হবে। আজকে সেনাবাহিনীর জায়গা থেকে আবার নতুন করে একটা বিবৃতি দেওয়া যে না, আমাদের সাথে সরকারের কোনো টানাপোড়েন নাই, সেটা ঠিক আছে। আমরা টানাপোড়েন দেখতে চাই না, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী তো বলতে পারে যে আমরা বছরের পর বছর ধরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মাঠে আমার সেনাবাহিনী থাকবে না, স্বাভাবিক। তো সুতরাং সেনাবাহিনীকে আপনি কতদিন মাঠে রাখবেন? আজকে বলেনি, সেনাবাহিনী কিন্তু এর আগেও বলেছে যে 18 মাসের বেশি হওয়া উচিত না। এর আগেও বলেছে, আজ থেকে প্রায় 5-6 মাস আগেও বলেছে সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান তো ব্যক্তি না, আপনি সেনাবাহিনী প্রধানকে ব্যক্তি হিসাবে তাকে আপনি ট্রিট করলে হবে না। সেনাবাহিনী কিন্তু একটা প্রতিষ্ঠান, ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠানের প্রধান, সুতরাং আপনি সেনাবাহিনীকে ব্যক্তি হিসেবে মূল্যায়ন করলে চলবে না। সেনাবাহিনীর বক্তব্য, প্রধানের বক্তব্য, এটা সেনাবাহিনীর বক্তব্য আমাকে ধরতে হবে। সেনাবাহিনী যখন একেবারে নির্দিষ্ট মাস ধরে বলা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে, সেটি আসলে না, সেনাবাহিনী তো আজকে বলেনি, সেনাবাহিনী কিন্তু এর আগেও বলেছে। তাহলে আপনি যেহেতু এটাকে কিন্তু রাজনৈতিক দলগুলো সমর্থনও করেছে, সেনাবাহিনীর বক্তব্যকে রাজনৈতিক দলগুলো কিন্তু সমর্থনও করেছে। তা আপনি আপনার জায়গা থেকে, আমার কথাটা হচ্ছে, আমি বিএনপি বৃহত্তম, আমরা গত 2 যুগ যাবত লড়াই করছি, জীবন দিচ্ছি। আমরা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য লড়াই করছি, পরিষ্কার কথা। আমরা বলছি আপনি সুনির্দিষ্ট রোডম্যাপ দেন। আজকে যদি ইশরাকের এক শপথ পাঠানোকে কেন্দ্র করে যদি ঢাকা শহর অচল হয়, আমরা যদি আপনার এটা সরকার এটা বোধোদয় না হয় যে বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে নাই, সহযোগিতা না করে, 1 সপ্তাহ আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি মনে করেছেন যে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় ছিল, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবকে কাজে লাগিয়ে যেভাবে মানুষের গুলি চালিয়েছে, এখন কি আমরা রাস্তায় নামলে সেভাবে পুলিশ দাঁড়াবে, র্যাব দাঁড়াবে, সেনাবাহিনী দাঁড়াবে? জীবনও দাঁড়াবে না। তো সরকার থাকবে? তো আমরা তো এটা চাই না। আমরা এটা চাই না, দেশ একটা স্মুথলি, সুন্দরভাবে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ। আমরা তো এর বাইরে অন্য কিছু বলছি না। সরকার এই ক্ষেত্রে কেন গড়িমসি করছে? সরকার এই ক্ষেত্রে কেন তাদের বক্তব্য পরিষ্কার করছে না? মাহমুদুর রহমান মান্না, সরকারের একটা রোডম্যাপ দিতে কোনো সমস্যা দেখেন আপনি? মানে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে অসুবিধা কোথায়? এই জায়গাটা নিয়েই ধরেন শুরু থেকেই বিএনপি বলছে, আপনারাও বলেছেন, এবং একরকম অস্পষ্টতা এখনো আছে আসলে কবে হবে। জামাতের পক্ষ থেকে লাস্ট মিটিংয়ে তারাও আসলে রোডম্যাপ চেয়ে এসেছে, সুনির্দিষ্ট রোডম্যাপ, এবং ফেব্রুয়ারির একটা কথা শুনেছি। আমি দেখি না রোডম্যাপ দিতে সমস্যা হবে। গড়িমসি আসলে কেন দেখেন এই জায়গাটা? মানে এটা তো রহস্য, মানে এটা যে কোনো বিবেচনাতে রহস্যই হবে। তার কারণ হচ্ছে যে ধরেন এরকম প্রচুর হয়েছে, অনেক জায়গাতে এরকম উদাহরণ আছে যে ইভেন ডেট ডিক্লেয়ার করা হয়েছে ইলেকশনে, সেই ডেট চেঞ্জ হয়েছে। তা আপনি রোড ম্যাপ দিচ্ছেন, একটা রোড ম্যাপটাও তো একদম স্পেসিফিক্যালি ডেট ধরে যে এত তারিখে 26-এর, এত তারিখে উইথড্রয়াল, এত তারিখে স্ক্রুটিনি, এগুলো তো করা হচ্ছে না। তাইলে এইটা দেবেন নি, এটা দেবেন কেন? পলিটিক্যাল পার্টিগুলো বারবার বলছে যে এটা আমাদের কাজের সুবিধা হবে, সেইভাবে আমরা প্ল্যান করতে পারবো, গোছাতে পারবো। তো সেটা দিতে অসুবিধা কি? তারপরে যদি বিশেষ কারণে পেছাতে হয় তাহলে পেছাবেন, বা যেটাই করতে চান সেটা করবেন, সেটা অন্য কথা। আমি বলছি যে যদি মনে করেন, একটাই তো হতে পারে যে আমি কোনো একটা রোড দেবো যে তারিখটা নির্ধারণ করতে পারছি না, কিন্তু তা তো না। আপনি বলছেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেবেন, জুনের মধ্যে। আচ্ছা, লম্বা সময় হয়েছে, কিন্তু তারপরেও এর মধ্যে যেরকম করে উনি বললেন এই মাসে এই ওয়েদারের সব সংকট, তো ওটা বাদ দিতে হবে। দিয়ে বাকি যে সবাই থাকে তাতে খেয়াল করেন একভাবে রোড ম্যাপ আপনি এক্সপ্লেন করার ডিরেকশন পেয়ে যান, তবু দিচ্ছেন না কেন?
প্রশ্ন হচ্ছে এবং সেই জন্য সংশয় হচ্ছে, সন্দেহ পর্যন্ত তৈরি হচ্ছে। জি, এটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আরআইএসএল স্টিল গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জবাবদিহিতা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, আছেন হারুন রশিদ। মান্না ভাই, এখন কি তাহলে বল কি সরকারের কোর্টে, অন্তর্বর্তী সরকারের কোর্টে বলটা? আপনারা ধরেন আপনাদের দাবি দেওয়া যতটুকু বলই দেখি না, বলে দেখছেন না, কই বল বলেন? একটাই হবে কি সংস্কার, কই আছে সংস্কার? এখন ডিফাইন করতে পারবেন না, লোকেট করতে পারবেন না। এই যে সরি, হত্যা এবং অত্যাচারের বিচার করার কথা আছে। একটা মামলা গতকালকে ইয়েতে নিয়েছে এবং সেটা তারা শুরু করেছে, কিন্তু এটার সামগ্রিক বিষয়ের উপর কোনো পিকচারই দেওয়া হয়নি। তো তার মানে হচ্ছে যে একটা দিয়ে বা দুটো দিয়ে আপনি দেখাবেন যে আমি কিন্তু করছি, শেষ পর্যন্ত কোথায় করতে পারবে তা পিকচার নাই। ওটাকে আমি বলছি যে বলটা আমি দেখছি না। সাধারণভাবে যদি বলেন তাহলে বল সরকারি কোর্টে তো সবসময় খেলবে, তো তারা সংস্কারের হোল প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন লিড করছে তো সরকার, আমরা তো লিড করছি না, আমরা সহযোগিতা করছি। মানে আমরা যে মানে গোল বলটা বানিয়ে দিচ্ছি, গোল তো তারা করবে, তো তারা তো গোল করতে পারছে না। তারা বল যদি বানিয়ে দেন তারা এমন কিক করছে যে সেটা আউট হয়ে যাচ্ছে। না, একটা বিষয় একটু বলেন, ধরেন যে বিষয়ের কারণে পদত্যাগের বিষয়টা আসলো সামনে, সেরকম কোনো সিনারিও কি দেশের মধ্যে হয়েছে? মানে এরকম মানে পদত্যাগ করার মতো? উনি আমাদের কাছে যেটা বলেছেন, জি জি, উনি ঢুকেই এরকম করে বললেন, হাসলেন একটা, এই যে আপনাদের দেখছি খুব ভালো লাগছে, আপনারা তো সিজন লোক, সব রকম পরিস্থিতি মোকাবেলা করেছেন। আমি বসে এই যে কালকে আমি হতাশ হয়ে গেলাম, হঠাৎ কিছুই করতে পারছি না, এগুলো করে কী লাভ? আপনারা করছেন মেলা দিন ধরে, সব রকম উত্তর পতন দেখছেন, আপনাদের দেখলে ভালো লাগে, সাহস পাই, না হলে সাহস পাই না। আমি তো কালকে সেরকম লক্ষ্য বলেছিলাম আমি থাকবো না, পদত্যাগ করবো। পদত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কয়েকদের বললাম যে একটা দরখাস্ত লেখার জন্য, তারা দরখাস্ত লেখার নাম করে বাহানা করলে লিখলো না, কিন্তু ডিসাইড করেছিলাম। এখন আমরা জিজ্ঞেস করেছি কেন, উনি বলেছেন না কিছু করতে না পারলে থেকে লাভ কি। মানে জিনিসটা কত আপনি চিন্তা করেন। এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে আমার জীবনের 100টা স্বপ্ন ছিল, তো 100টাই আমি বাস্তবায়ন করে মারা যাব? কেউ পারবে না, এটা হয় না। মানে আমি যত কিছু স্বপ্ন দেখি, যত কিছু ভাবি, তারা হয়তো অর্ধেক পারি না। আর উনি তো মাত্র 9 মাস গেছেন, উনি কতদূর গেছেন নিজে বলবার সময় বলছেন যে আমি তো সংস্কার অনেক দূরে এগিয়ে দিয়েছি, বললেন এত দূর পর্যন্ত হয়েছে। বাকি যেগুলো বলছেন বিচারের ব্যাপারটাও এত দূর গেছে, তো বলবার সময় কিন্তু বলছেন যে এগুলো করা হয়েছে, তাহলে ওইখানে বলছেন। তার মানে হচ্ছে আমার কাছে যেটা বলছে আমি সেটা বলি, একটা অভিমান থেকে করেছেন, কিছু একটা হয়েছে, কারো পরে তার অভিমান হয়েছে। হতেই পারে পত্রিকায় যেরকম লেখা হয়েছে, এই জুনিয়র যে সমস্ত উপদেষ্টা আছে তাদের আচরণ উচ্চারণে উনি নিজেকে বিব্রত বোধ করেছেন, তাদেরকে একটা ধমক দিয়েছেন। আর ওভারঅল সবাইকে বলেছেন তোমরা ঠিক মতো না যদি করো তাহলে কিন্তু আমি চলে যাব। আমাকে কেউ জিজ্ঞেস করেছে এটা কি পলিটিক্যাল পার্টিকে ধমক দেওয়া হলো? তবে বললাম আমাকে কি ধমকাবেন উনি, আমি কি করেছি যে উনি ধমকাবেন? আচ্ছা, বিএনপি ধরেন এই যে ইশরাক ইস্যুতে যা করলো, সেটার কোনো ইম্প্যাক্ট কিনা? সেটার কোনো ইম্প্যাক্ট কিনা এটা, এই যে পদত্যাগ ইম্প্যাক্ট? মানে আমি এক কথাই বলবো কি জানেন, বিএনপি এবার একটা দলের জন্য কাজের কাজ করছে, দলের জন্যে, আমার জন্য না। আমি অ্যাপ্রিসিয়েট করবো কি করবো সেটা ভিন্ন, কিন্তু চতুর্দিকে যখন ক্যাম্পেইন চলছে যে বিএনপি নাই, শেষ, বিএনপির পপুলারিটি হারিয়ে গেছে, ভোট তেমন পাবে না, কি রেজাল্ট হয় কে জানে, বিএনপির সেই শক্তি নেই। বিএনপি দেখালো যে তারা নামলে মাঠে শুধু তারাই থাকবে, আর কেউ থাকবে না, হয়েছে তো তাই। রিয়েলিটি হচ্ছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এখন পার্টি থাকবে। এটা যে বিএনপি নতুন কিছু একটা অর্জন করেছে বিরাট এরকম নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এখন হচ্ছে একদম বিএনপির কন্ট্রোলে। এইটা গভর্নমেন্টকে বুঝতে হবে
বিএনপি নিশ্চয়ই যখন নেগোশিয়েট করবে তখন মাহমুদুর রহমান মান্নাকে যদি মনে করে না ডাকসু দুইবার ভিপি ছিল, বোঝে শোনে, একটু মূল্য দিয়ে কথা বলি দেখ, কিন্তু যদি মনে করে যে ওকে মূল্য না দিলে সে যেন কী বিপদ করে, না মাহমুদুর রহমান মান্না ওইটা করতে পারবেন না যেটা উনি করতে পারবেন, যেটা বিএনপি করতে পারবে। সংগঠনের স্ট্রেংথের মূল্য আছে না। আপনি যখন পার্টি করছেন, ইলেকশনের কথা ভাবছেন, ইট ইজ এ পার্টি গভর্নমেন্ট, ইট ইজ এ পার্টি ইলেকশন। আপনার বুঝতে হবে যে পার্টি স্ট্রেংথের উপরেই নির্ভর করছে তার সিদ্ধান্ত। যে ধরেন কোনো পার্টির মধ্যে অত বেশি কোয়ালিটি নাই, কিন্তু দে গেট দি মেজরিটি, তারপরে তারা রুল করবে। আর আমার পার্টিতে একদম খুবই ব্রিলিয়েন্ট অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা 5টা পিএইচডি 50টা পিএইচডি আছে, কিন্তু পাশ করেছে 10টা, কি হবে বলেন? ওইটা দিয়ে তো হবে না। এটা না বোঝার কথা না। সেই কারণে আমি বলছি যে তাদের তো এই বিষয় বুঝতে হবে যে ইশরাক রাজপথে নামলো, আন্দোলন করলো, কোর্টের রায় পেয়েছে, হি হ্যাজ ওয়ান। আমি এরকমই বুঝি। এবং যেরকম করে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমেছে সবাই দেখেছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, রাতেও ছিল। হ্যাঁ, পুরো শহর পরে হয় তারা দখল করে নিয়েছে। তার মানে তারা এখনো হারিয়ে যায়নি, তারা আছে। আমি মাঝে মাঝে বলি, এই যে ধরেন মিশরের বিপ্লবের পরে কি হয়েছে, 50 বছর পরে ভোট হলো, 50 বছর পরে সেই ভোটে তেহরির স্কোয়ারে কি বলে আপনার ওই যে মুসলিম ব্রাদারহুড জিতল। এই বিএনপি এত বছর ধরে যে আন্দোলন করেছে, বেগম জিয়ার যে কষ্ট হয়েছে, মানুষ এইগুলো ভোলে না। যখন 5 বছর পরও ভোট হবে, যদি বেগম জিয়া আসতে পারেন তো কথাই নাই, ধরেন বেগম জিয়া নাই, কিন্তু এসে বলেছে আমাদের নেত্রী এই 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 করেছেন আপনাদের জন্য, আমরা এই করব, মানুষ ওই কথা মনে করে তাকে ভোট দেবে। কার কতখানি অবদান গেছে অর্গানাইজেশনকে আপনি অস্বীকার করে এবং ইয়ে হবে না। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ। পলিটিক্যাল ধরেন দলগুলো এখন পর্যন্ত সমর্থন দিচ্ছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে সরকারের অধীনেই তিনি সুষ্ঠু নির্বাচন দেখছেন, সুষ্ঠু নির্বাচন চান। দলগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় এই সরকার? দলগুলোকে গুরুত্ব দিচ্ছে, আসলে দলগুলোর তো এখানে সেই ধরনের কোনো ভূমিকা নাই। না, ধরেন যে দাবি দেওয়াগুলো আসছে, না, এখানে দলগুলোর মধ্যে মূলত আমরা যেটা চাচ্ছি যে একটা দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া, যেটা গত 15 বছর অনুপস্থিত ছিল। শুধু জাতীয় নির্বাচনই নয়, স্থানীয় নির্বাচনগুলোও যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং প্রকৃত জনপ্রতিনিধিরাই সেখানে আসতে পারে। এখন আপনার এটার জন্য তো আপনার অন্তর্বর্তী সরকারের যে মৌলিক দায়িত্ব, যে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্যে আমাদের দেশে যেসব কারণে বিতর্ক হয় নির্বাচনগুলোতে, সেই জায়গাগুলো যেন না হয়, সেই জায়গাগুলো সংস্কার করেন। অর্থাৎ এখানে যদি বর্তমান সরকারের কোনো অন্য ইন্টেনশন না থাকে, মাঠে সেনাবাহিনী থাকবে, মাঠে আপনার বিজিবি থাকবে, মাঠে পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, এবং সরকারের যদি এই কড়া নির্দেশনা থাকে যে আমরা ভাই নির্বাচন ফ্রি, ফেয়ার এবং কোনো ধরনের সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল বা কারচুপি বা ভোট গণনার ক্ষেত্রে এগুলো কিছু করতে দেবো না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেমন আমার জানা মতে 91-এ আপনার শাহাবুদ্দিন সাহেবের সময় যে নির্বাচনটা হয়েছে, এর চাইতে এত সুন্দর নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি। কোনো জায়গাতে কোনো ভোট কেন্দ্র দখল বা আপনার অভিযোগ, ভোটের ফলাফল আপনার পরিবর্তন করা, গণনাতে কোনো পরিবর্তন করা, কোনো কিছুই হয়নি। সুতরাং এইটা আপনাকে যদি প্রশাসনের সেই দায়িত্ববোধটা, মাইন্ডসেটটা থাকে, তাহলে আপনার বিষয়গুলো আসবে না। রাজনৈতিক দল সমূহকে আমি মনে করি যে সরকার আলোচনায় ডাকছে কখন, এবং সরকারের জায়গা থেকে সেইটার ক্ষেত্রে প্রতিক্রিয়াটা কী আসছে। এখনও পর্যন্ত সরকার তো ব্যাপারে ক্লিয়ার কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা বারবার বলছি যে আমরা এই বিষয়ের পদত্যাগ চাই না। আমরা চাই না যে বর্তমান উপদেষ্টা পরিষদ আপনার ফেল করুক। আমরা চাই না যে উপদেষ্টা পরিষদ মানুষের কাছে বিতর্কিত হোক। তার কারণ তারাও আপনার একটা মানে ক্রাইসিস মোমেন্টে দায়িত্ব নিয়েছে নিঃসন্দেহে, এবং তারাও নিঃসন্দেহে প্রচুর পরিশ্রম করছে। একজন উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছে, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক পরিশ্রম করছে, কোনো সন্দেহ নাই। এবং আমার কথা হচ্ছে পরিশ্রম করতে আপনাকে একটা রেজাল্ট জনগণের কাছে দিতে হবে, যে আপনি স্বাস্থ্য সেক্টরে কতটুকু আপনি জনগণের মধ্যে স্বস্তি আনতে পেরেছেন, শিক্ষাক্ষেত্রের আপনি কি পরিবর্তন আনতে পারলেন, আপনি প্রশাসনিক সংস্কারের জায়গাগুলোতে কতটুকু আপনি এখানে পরিবর্তন। আমি যদি আপনাকে বলি প্রশাসনই বলি, আপনি প্রশাসনের মধ্যে যে অসন্তোষ বিরাজ করছে, প্রশাসনের মধ্যে অসন্তোষ, মানুষ আপনি সংস্কারের কথা বলছেন, আমি আপনাকে একদম ক্যাটাগরিক্যালি আপনাকে একদম
অথেন্টিক নিউজ দিয়ে বলছি যে কিছুদিন আগে আপনার ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারিতে প্রায় 190 জন মতো প্রমোশন দিয়েছে। তার মধ্যে বিগত সময়ে যারা বিগত সরকারের সময় সবচেয়ে বড় ধরনের বেনিফিশিয়ারি, যারা 18 সালে রাতের ভোট করেছে ডিসি, যারা আপনার বিভিন্ন মন্ত্রীদের পিএস ছিল, তারাকে আপনি সবগুলোকে জয়েন্ট সেক্রেটারি করে দিয়েছেন। অথচ যারা 15 বছর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরে ডেপুটি সেক্রেটারি প্রমোশনটা পায়নি, তাদেরকে আপনি প্রমোশন দিলেন, একই ব্যাচের তাদেরকে আপনি প্রমোশন দিলেন না। তো এই যে আপনার বৈষম্য, আমরা কথা বলছি যে আমরা বৈষম্য, তাহলে যারা আপনি বৈষম্য দূর করতে চাচ্ছেন, তো সরকারের প্রতি যে বিভিন্ন সেক্টরে যে আস্থা তৈরি হবে, যে আপনি একদিকে বলছেন যে আমরা বিচার প্রক্রিয়া শেষ করব, আমরা সংস্কার, কিন্তু সেটা কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রে কোনো প্রতিফলন নাই। আপনি ধরেন যে গত 15 বছর আমরা এখন পর্যন্ত আইনের আশ্রয় নিতে পারিনি, আমাদের সহকর্মীরা গুম হয়েছে, আমাদের সহকর্মীরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের সহকর্মীরা আয়না ঘরের মধ্যে আপনার নিপীড়নের শিকার হয়েছে। এই জায়গাগুলো কি আমি এখনো পর্যন্ত তাদেরকে কোনো স্বস্তির জায়গা দিতে পেরেছি? তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে এগুলো আমরা বিচার হবে, বিচার হচ্ছে, বিচার একটাও নাই, একটাও না এক্সাম্পল। আমরা আমরা এটা আইনের আশ্রয় নিতে পারিনি। আমাদের যে সহকর্মীরা আপনার আইনের বাধার ক্ষেত্রে আপনার এটার সাথে তো যেহেতু পুলিশ, র্যাব এবং আপনার সেনাবাহিনীর লোকরা জড়িত এই অপরাধগুলোর সাথে, ডিজিএফআই, র্যাব এবং পুলিশের কর্মকর্তারা জড়িত। এখন আইন অনুযায়ী যখন আপনি এই রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে আসার জন্যে তাদেরকে সবাইকে কাজে লাগানো যায়, তাদের মধ্যে ভয় ভীতি, যে যারা তারা তো এখন আছে, বর্তমান বিদ্যমান চাকরিতে আছে, এখন আমি যখন মামলা করতে যাচ্ছি তখন তো স্বাভাবিক কারণেই বিভিন্ন রকম তাদের ডিপার্টমেন্টের মধ্যে বহু প্রশ্ন দেখা দিচ্ছে, যে কারণে আমি মনে করি যে আপনার এই ক্ষেত্রে তো সরকারের জায়গা থেকে আপনি বিচার কখন করবেন? পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো আমরা করবো, আমার ভাই হারিয়েছি, আমার সহকর্মী হারিয়েছি, আমার দলের অ্যাক্টিভ কর্মীকে হারিয়েছি, আমি বিচার চাবো না? জি, অনেক ধন্যবাদ। এটা বিরতির পরে ফিরছি। দর্শক, ছোট বিরতিতে যাচ্ছে, আবারও জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণ ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমার কথা বলছিলাম অন্তর্বর্তী সরকার দায়িত্ব জবাবদিহিতা নিয়ে, আছেন মাহমুদুর রহমান মান্না, আছেন হারুন রশিদ। মাহমুদুর রহমান মান্না, তাহলে আলটিমেটলি ধরেন একদিকে এনসিপি, আমরা একরকম মুখোমুখি বাস্তবতা দেখছি, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন আগে করা, গণপরিষদ নির্বাচনের কথা আগে থেকে তারা বলছে, এবার আবার বলছে যে যাতে করে হাসিনা বলে সব নির্বাচন বাতিল হয়ে যায়, এবং এখন তারা পথসভা করছে বিভিন্ন জায়গায়। ঈদের পরে কি কোনো রকম সংঘাতময় পরিস্থিতি দেখছেন? না, আমি ঈদের পরে সংঘাতময় পরিস্থিতি দেখছি না। আর একটা কথা বলি, জি, এইটা হয়তো কারো মনে হয়েছিল যে একটা সংঘাত বা কিছু আমাদের সামনে কেউ না, কিন্তু এইসব হিসাব বদলে যাবে। রাজনীতি একদিনের বিষয় না তো, হঠাৎ করে একটা আবেগে, একটা ঘটনায় একটা উচ্ছ্বাস দেখা গেলে সেই উচ্ছ্বাস হয়তো দুদিন পরে থাকে না। উচ্ছ্বাস ধরে রাখার শক্তিও থাকতে হয়। যারা জানে না তারা যদি মনে করে যে আমরা যা চাইবো তা হবে, সেটা হবে না। এই দেশে আমি আবার বলি, আমি তো বিএনপি করি না, বিএনপি করবো যে তাও না, কিন্তু কতগুলো রিয়েলিটি যা আছে সেটা অ্যানালিসিসের অর্থে আমি বলছি বিএনপি এখন অলমোস্ট একমাত্র দল, অলমোস্ট। জামাত? হ্যাঁ, না, আমি অলমোস্ট বলছি একমাত্র। কেন? জামাত এই রেজাল্টের পর যখন ভোট হবে না, তখন দেখা যাবে জামাতের ভোট ধরেন বেড়েছে 10,000 বেড়েছে একটা সিটে, কিন্তু 10,000 ভোট দিয়েও জিতবে না। ভোট 10,000 বেশি হবে কিন্তু জিতবে না, ওইখানে হয়তো দেখা যাবে বিএনপি জিতবে। তো ওই রকম যদি ল্যান্ডস্লাইড হয়ে যায় বিএনপি, তাহলে কী রেজাল্ট হবে, বাকি কী সংঘাত হবে? প্রথম দিকে হইচই করবে যদি গভর্নমেন্ট সাপোর্ট দেয়, গভর্নমেন্ট সাপোর্ট দিতে পারবে না, গভর্নমেন্ট ওই অর্থে সাপোর্ট দিতে পারবে। সেই জন্যে আমি মনে করি সংঘাত টুকটাক হতেই পারে ভোটের সামনে, যেহেতু বিশাল কোনো কিছু হবে না। কিন্তু যদি এমন হতো যে একদম সুপারস্ট্রাকচার, মানে উপর লেভেলেই মত পার্থক্যটা এমন এটা ছড়িয়ে যেত, তারই বেনিফিস্টেশন নিচে হতো না, তাহলে এটা সিভিল ওয়ার সিচুয়েশন। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন নির্বাচন, ধরেন দলগুলো চাচ্ছে সুনির্দিষ্ট রোডম্যাপ, সাধারণ মানুষ কি ভোট চায় এখন? কি বলে আম জনতা ভোট চায়? আপনি সোশ্যাল মিডিয়ায় যতগুলো জরিপ দেখেন, একটা অর্কেস্ট্রেটেড বিষয়। জি জি, অর্কেস্ট্রেটেড কেন বলছি? ভোট কেন চাইবে না মানুষ? ভোট না চাওয়ার তো কোনো বিষয় নেই। অনেকে ভাবছেন যে ডক্টর ইউনূস ভালো চালাচ্ছেন, মানে এই যে ভালো চালানোটা সে কি বুঝে বলছে, বা সে কি নিজের মতো করে বলছে? এই যারা বলছে তাদেরকে কি আমরা স্টাডি করে দেখেছি এরা কারা বলছে?
যেমন ধরেন আমি আমার কথা বলি, যখন এই বক্তৃতা দেখছি আমি বা বিভিন্ন জায়গায় লেখালেখি দেখছি 5 বছর উনি থাকবেন, আমি ওপেন বক্তৃতা করেছি 5 বছর উনি কিসের ভিত্তিতে থাকবেন, উনি কে? উনি তো কোনো নির্বাচিত লোক নন। 5 বছর কি তাকে কেউ ম্যান্ডেট দিয়েছে? আপনারা যে ডক্টর ইউনূসকে আজকে ভালো লাগছে, 2 দিন পরে যখন ভালো লাগবে না, হতে পারে তো এরকম একটা ঘটনা, তখন কি করবেন? তাকে কাম ধরে বের করে দেবেন, সম্মান নষ্ট করবেন? এই কারণে ডক্টর ইউনূসেরই তো থাকা উচিত না। এই কথা বন্ধ হয়েছে আমি মনে করি। ক্যাম্পেইন ফেসবুকে ছিল যে ওইটা ওরকম করে নাই, আর সেলসে আসছে মানুষ। অনেক ধন্যবাদ হারুন ভাই। নির্বাচন তাহলে আপনি আসলে কবে দেখছেন? মানে স্ট্রেট ধরেন ডিসেম্বর যে ম্যান্ডেট, ডিসেম্বরের মধ্যে আপনারা ভোট চাচ্ছেন, জুনের 30 তারিখে বলা হচ্ছে, মানে আলটিমেটলি একটা ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, কোরবানিদের আগে অথবা। এই জায়গাটায় বিএনপি কি করবে আসলে ডিসেম্বরের মধ্যে ভোট? না, এখানে ডিসেম্বরের মধ্যে ভোট হওয়াটা যৌক্তিক, কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়াটা কোনো যৌক্তিকতা নাই। এবং সরকারকে এবারে ব্যাখ্যাও দিতে হবে, যদি সরকার ডিসেম্বরের পরে যেতে চায় কি কারণে যেতে চাচ্ছে সেটা সরকারকে ক্লিয়ার করতে হবে। আর দেখেন এখানে নির্বাচনটা কেন প্রয়োজন? অনেকে বলছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আমরা রাজনীতি করি, আমরা তো ক্ষমতায় যেতেই চাই, অবশ্যই যেতে চাই। আমরা তো আপনার পিছনের দরজা যেতে চাইছেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে চাচ্ছি, যেটি হচ্ছে গণতন্ত্রের আপনার সংজ্ঞার মধ্যে আসবে। এখন জনগণের সাথে জনপ্রতিনিধির যে সেতু বন্ধন এখন তো নাই আপনার। জনগণের যে আজকে সমস্যার মধ্যে পড়ছে, জনগণ যে বিভিন্ন সমস্যার জন্য যাবে কার কাছে, তো সেটার সেতু বন্ধনটাই হচ্ছে জনপ্রতিনিধিরা। তো জনপ্রতিনিধি তো আপনাকে যতদিন আপনি শূন্য থাকবে তত দেশের ক্রাইসিস বাড়বে আপনার। আজকে একটা জায়গায় মুভ হচ্ছে, আজকে একটা জায়গায় আপনার বিভিন্ন বিক্ষোভ হচ্ছে, এই জায়গাগুলো দমানোর জন্য বা এই জায়গাগুলোকে সলিউশন করার জন্য জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা আছে। সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি পুলিশ দিয়ে এটা দমাবো বা আইন প্রক্রিয়া সংস্থা দিয়ে দমাবো, ফেব্রুয়ারি দেখছেন, আমি কখন হবে অনুমান করতে বলতে পারবো না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। কিন্তু ডিসেম্বর যদি অতিক্রম করতে চাই তাহলে এবার সরকারকে ব্যাখ্যা দিতে হবে সরকার কেন বলছে জুন পর্যন্ত যাবে। আমি আপনাকে বললাম যে ফেব্রুয়ারি থেকে আপনার রোজা শুরু হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই সময় নির্বাচন বাংলাদেশে হয় না। যে কারণে আমি মনে করি যে বাংলাদেশকে একটা সুন্দর গণতান্ত্রিক ট্র্যাকে নেওয়ার জন্য, একটা স্বস্তিপূর্ণ পরিবেশ আনার জন্য সরকারের বোধোদয় হোক, সরকারের উচিত হোক যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ক্ল্যাশে বা কোনো সংঘাতে না যেয়ে একটা সুন্দর পরিবেশে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হোক। অসংখ্য ধন্যবাদ রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে জনতন্ত্র গণতন্ত্র। আমরা আশা করি যে সরকারের সঙ্গে দলগুলোর কোনো রকম দূরত্ব তৈরি না হোক, একই সঙ্গে মনোভাব বুঝুক, যাতে করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাক বাংলাদেশ। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন।